সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ আর নেই, জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির প্রস্তুতি নেওয়া হয় 1 মাস আগে, বলছে পুলিশ। হবিগঞ্জে গণ আন্দোলনে নিহতদের পরিবারে এখনও শোকের মাতম, আছে আর্থিক টানাপোড়েন। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এফ হাসান আরিফ। হৃদরোগে আক্রান্ত হয়ে 83 বছর বয়সে আজ ঢাকায় তার জীবন অবসান হয়। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশিষ্টজনেরা। তার প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বেলা 3টার কিছু পর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এএফ হাসান আরিফের মৃত্যুর খবর দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা। মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেই বিমানবন্দর থেকে হাসান আরিফকে দেখতে হাসপাতালে ছুটে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার চলে যাওয়া, তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ। হাসপাতালে আসেন আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের আমির। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ও সমাজের বিশিষ্টজনেরা। শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। শুক্রবার বেলা 3টার কিছু পর রাজধানীর ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষ এএফ হাসান আরিফের মৃত্যুর খবর দেয়। তিনি অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। সাবেক এই অ্যাটর্নি জেনারেল হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানান চিকিৎসকরা। মিশরের D8 সম্মেলনে যোগদান শেষে দেশেই বিমানবন্দর থেকে হাসান আরিফকে দেখতে হাসপাতালে ছুটে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টার প্রেস সচিব। ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার চলে যাওয়া, তো এখানে ওইটা পূরণ হওয়াটা তো খুবই টাফ। হাসপাতালে আসেন আইন উপদেষ্টা, বিএনপি মহাসচিব ও জামায়াতে ইসলামের আমির। আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। জাস্ট 4 দিন আগে যখন ইস্তিমুরের প্রেসিডেন্ট এসেছিলেন, উনি স্যারের সাথে টেবিলে বসেছিলেন। স্যার ভিতরে গিয়ে বলছিল যে কত উচ্ছল, আনন্দময়, প্রাণবন্ত মানুষ ছিলেন। আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট শহীদকে হারিয়েছি, আর দেশ হারিয়েছি একজন দেশপ্রেমিক মানুষকে। তার আইনের জ্ঞান যেমন ছিল, তার মধ্যে স্বচ্ছতাও তেমন ছিল। এই দুইটা জিনিস অনেক জায়গায় পাওয়া কঠিন। উপদেষ্টা হিসাবে তিনি এই পদে আসার পরে, দায়িত্বে আসার পরে আমরা একসাথে অনেক সময় বসেছি, কথা বলেছি। তাকে মনে হয়েছে যে একজন খাঁটি দেশপ্রেমিক মানুষ। এশার নামাজের পর উপদেষ্টা হাসান আরিফের প্রথম জানাজা হয় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ও সমাজের বিশিষ্টজনেরা।
শনিবার বেলা 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আবারও রাজধানীর রেস্টুরেন্টে ভয়াবহ আগুন। এবার ঘটনাস্থল উত্তরা। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট প্রায় 4 ঘন্টার চেষ্টায় লাভলিন নামে ওই রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। রেস্টুরেন্টটি চলছিল আবাসিক ভবনে। উত্তরার এই আবাসিক ভবনের নিচতলায় শুক্রবার আগুন লাগে। কিছুক্ষণ পর বিস্ফোরণের শব্দ। আগুনে লাভলিন নামের এই রেস্টুরেন্টের 2টি সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত ভবনের অন্যত্র আগুন ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10:30টার দিকে তারা হঠাৎ আগুন দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই তা ভবনে ছড়িয়ে পড়ে। শুরুর দিকে নিচ থেকে আগুনটা আর কি তীব্র হতে হতে উপরে আসছে। আর হচ্ছে ভিতরে এখানে জিমেরও কিছু স্টাফ ভিতরে থাকে। এরপর হচ্ছে বিউটি পার্লারের কিছু স্টাফ থাকে ভিতরে, ওরা হয়তো আটকা পড়ে আছে। মানে যে পরিমাণ তাপ আস্তে আস্তে মুহূর্তের মধ্যে আগুনটা ছড়িয়ে পড়েছে। তো তাৎক্ষণিক আমি ওইখান থেকে দৌড়ে সরে গেছি। তখন একটা বিস্ফোরণ হয়েছে, একটা সিলিন্ডার বিস্ফোরণ হয়েছিল তখন। তো এরপর থেকে বাড়তে 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 ওই পর্যন্তই চলেছে। তা আমি আমার বাচ্চা সবাই আসতেছিলাম, আসলে আল্লাহর রহমত। আসলে সেই সময় আমি যেটা দেখি যে এখানে একটা বিকট শব্দ হয় এবং এখানে যারা হোটেল যারা খেতে আসছিলেন, যারা ছিলেন তারা আসলে বের হচ্ছিলেন আর কি। বিভিন্ন স্থান থেকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ভবনের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। আমরা এখন পর্যন্ত যেই 7 জনকে উদ্ধার করেছি তার মধ্যে 6 জন মহিলা এবং তার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন এবং একজন পুরুষ রয়েছেন। তারা সবাই যার যার চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গিয়েছেন এবং আমরা এখন পর্যন্ত কোনো ডেড ভিকটিম অথবা অন্য কোনো ভিকটিম পাই নাই। এটা অগ্নির দৃষ্টিকোণ থেকে এটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং, অগ্নিকাণ্ডের দৃষ্টিকোণ থেকে এটা আমরা বলতে পারি। এবং এটা একটা মাত্র সিঁড়ি ছিল, এসকেপ রুট সেভাবে ছিল না। ভবনটি আবাসিক হলেও এর 4 তলা পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছে মালিকপক্ষ। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে প্রায় 1 মাস আগে থেকেই প্রস্তুতি নেয় গ্রেপ্তার হওয়া 3 জন। তারা ব্যাংকের শাখাটি আগে থেকে রেকি করে বলে জানিয়েছে পুলিশ। সিনেমা স্টাইলে দিনে দুপুরে ডাকাতির পরিসমাপ্তি হয় আত্মসমর্পণের মধ্য দিয়ে। ঘটনাস্থল ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা। বেশ পুরনো এই শাখার আশেপাশেই রয়েছে জনবসতি। বৃহস্পতিবার ডাকাতি চেষ্টার পর শুক্রবার সরেজমিন দেখা যায় আইন শৃঙ্খলা নিয়ে এলাকাবাসীর মাঝে রয়েছে চিন্তার ছাপ। প্রায় 20 বছরের উপরে পুরানো ব্যাংক এটা। এখানে এই ধরনের ঘটনা কখনো হয় নাই। ডাকাত তো দূরের কথা, আমাদের এলাকায় একটা চিন্তাও হয় না। তো সবার মনে তো আতঙ্ক হয়ে আছে, কি হলো, কোনোদিন যেটা না হয়েছে এটা প্রথম হইতাছে। স্বাভাবিকই মনে হয়, তারপর আতঙ্কের মানুষের শেষ নেই, কখন কি হয়। এই এলাকার মধ্যে এই ঘটনা এতটুকু চেষ্টা ছেড়ে যে করবো কেউ তো মনে ভাবি নেই। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে লিওন মোল্লা, আরাফাত ও সিফাতকে। এদের মধ্যে লিওন মোল্লা প্রাপ্তবয়স্ক হলেও অন্য 2 জন কিশোর। পুলিশ বলছে গ্রেপ্তারকৃতদের বসবাস একই স্থানে হওয়ায় তারা একে অপরের সাথে পূর্ব পরিচিত। আর ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে তারা 1 মাস ধরে বিভিন্ন স্থানে বৈঠক করে। আরো কোনো লোকজন জড়িত আছে কিনা বা এরা কোনো কিশোর গ্যাংয়ের বা অন্যান্য তাদের আরো কোনো সদস্য আছে কিনা সেটা জিজ্ঞাসার জন্য তাদেরকে আমার রিমান্ড প্রয়োজন। কিডনির যে বিষয়টা এখন পর্যন্ত সেটা সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায় না, বাট আইফোনের বিষয়টা সত্যতা পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলটি প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশো লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এর 3.5 ঘন্টা পর যৌথ বাহিনীর কাছে ডাকাত দল আত্মসমর্পণ করে। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতে নিহত বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। চলতি বছরের 12 মে পশ্চিমবঙ্গে যান আনার। পরদিন তিনি নিখোঁজ হন। এক পর্যায়ে বেরিয়ে আসে আওয়ামী লীগের সাবেক এই এমপিকে হত্যার পর দেহ বিচ্ছিন্ন করার চাঞ্চল্যকর তথ্য। এরপর কলকাতায় গিয়ে তার মেয়ে ডরিন ডিএনএ পরীক্ষার নমুনা দিয়ে আসেন। তারই ফল জানা গেল এখন।
ঝিনাইদহ থেকে নির্বাচিত সাবেক এই আইন প্রণেতা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় বাংলাদেশে গ্রেপ্তার 7 আসামির মধ্যে 6 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। শেখ হাসিনা সরকারের পতন ও নতুন যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা, যা ভূমিকা রেখেছে দ্য ইকোনমিস্টের বর্ষসেরা দেশ হওয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, সেরা ধনী, সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয়, বরং গত 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করলেও ধীরে ধীরে দমনমূলক হয়ে ওঠেন। তার আমলে ভোট কারচুপি, বিরোধীদের কারাগারে পাঠানো ও বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের সময় সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দল বিএনপিও দুর্নীতিগ্রস্ত। এছাড়া ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের হুমকি রয়েছে। এত কিছুর পরও পরিবর্তন নিয়ে আশা প্রকাশ করেছে ইকোনমিস্ট। তবে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমটি। শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটি ছাত্র, সেনাবাহিনী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে। এই সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে বলেও বলা হয়েছে প্রতিবেদনে। সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয় বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। পরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ আর রানার আপ সিরিয়া। প্রতি বছর ডিসেম্বরে বর্ষসেরা হিসেবে একটি দেশের নাম ঘোষণা করে সংবাদ মাধ্যমটি। এবছর চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হল পোল্যান্ড, সাউথ আফ্রিকা ও আর্জেন্টিনা। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। মহান মুক্তিযুদ্ধে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ না হয় জুলাই গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়েছে, এমনটাই বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ রাজধানীর জাতীয় জাদুঘরে 17তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। চলচ্চিত্রের উন্নয়নে পৃষ্ঠপোষকতা দেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভালো কিছু করার চেষ্টা থাকবে। 25 ডিসেম্বর থেকে শুরু হয়ে উৎসব চলবে 27 ডিসেম্বর পর্যন্ত। এতে দেশ বিদেশের 276টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। 1971-এ আমাদেরও তখন যারা আন্দোলন, তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায়ী আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। এবারের অভ্যুত্থানের স্পিরিট, আমাদের যে স্বপ্ন, সেটি বাস্তবায়িত হবে, এটাই সকলের প্রত্যাশা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগ মুহূর্তে হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের সাথে ছাত্র জনতার ভয়াবহ সংঘর্ষে নিহত হন সাংবাদিক সহ 10 জন। এই ঘটনার পর থেকে কান্না থামছে না নিহতদের পরিবারে। উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা এসব পরিবার। কাজের কথা কইয়া গিয়া আমি তো জানি না। এরপরে ছেলেটার পরে দেহবর পাইছি, মৃত্যুর খবর, হাসপাতালেরা গুলিয়ে গিয়ে। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তোফাজ্জলের মা হেনা বেগম। ছেলের স্মৃতি মনে পড়লে এখনো চোখ ভেজে ওঠে তার। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জাদুকর্ণপাড়ার রং মিস্ত্রি তোফাজ্জলই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আমরা মরার খবর পাইয়া গেছি, মানুষ আনছে হসপিটাল থেকে, আমরা বাড়িতে আনছি, আইনে কাবন দাবন করিয়া জানে যা পড়াইয়া ছেলেটারে টামাইছি। ছেলেটা মরার পরে আমরা ফ্যামিলির মানুষ খুব অসহায় পড়ছি, আমরা সব পাগল। ছেলের ছবি বুকে জড়িয়ে এখনো অঝরে কান্না করেন জরিনা বেগম। একমাত্র পুত্র সন্তান শেখ নয়নের অকাল মৃত্যু যেন কোনোভাবেই মানতে পারছেন না তিনি। তুমি রান্ধো, আমি আইতেছি করে আমার ফুটটা বাইরেছে। ওই দেশে সীমা দিতে বাবা, ওই সময় মনে আমার ফুটটা গুলি আইছে, হাসপাতাল জায়গা আল্লাহ।
শুধু নয়ন কিংবা তোফাজ্জল নয়, গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাগর দিঘির পূর্ব পাড়ের বাসিন্দা স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। এছাড়া আকিনুর, সাকিদুল ও পুলিশ সদস্য সহ আরও 8 জন প্রাণ হারান। আমার ছেলে, বড় ছেলে 5 তারিখ মারা গেছে আন্দোলনে, তার ভরসা আছে। গাড়ির যাওয়ার মাঝে যে অস্বাভাবিক মৃত্যু গুলি হাইয়া এই ধরনের আমরা কোনো সময় ভাবছিও না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার ছোট ভাই তোফাজ্জল হোসেন অংশগ্রহণ করছে, এখানে আমার ভাই গুলি খাইছে। জেলা প্রশাসক জানান, আন্দোলনে নিহত 15 জনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকার যে সুবিধাগুলো দিতে যাচ্ছে তারা যাতে তাদের পরিবারের সঠিক লক্ষ্যগুলো পায় সেটা আমরা নিশ্চিত করব। আন্দোলনে হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকবেন তারা। আজ খুলনা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বিভাগের শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। সার্জিস বলেন, সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সম অধিকার ও সম্মানের ভিত্তিতে। অনুষ্ঠানে খুলনা বিভাগের 73 শহীদ পরিবারের মধ্যে 58টি পরিবারকে 5 লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। কয় বছর পরে হবে? অলরেডি একটি ঘোষণা এসেছে যে 26শে জুনের মধ্যে এই নির্বাচনটি হবে। তাহলে অলরেডি কিন্তু আমাদের একটি রোডম্যাপ সেট করা হয়েছে, এখন প্রসেসগুলো ঠিক করা হবে। প্রসেসগুলো ঠিক করার জন্য আপনার প্রসেসের সাথে সহযোগী যে এলিমেন্টগুলো যেগুলো আপনার প্রসেসটাকে ডেভেলপ করতে সহযোগিতা করবে সেগুলো তো রেডি করতে হবে। তো সেগুলো রেডি করে করার সময়টুকু না দিয়ে আপনি যদি নির্বাচন করেন তাহলে আমরা খুবই দুঃখিত। আমরাও মনে করি যে আপনি শুধু ক্ষমতার জায়গাটি আপনার 2 চোখ দিয়ে দেখছেন। আমার এই যে শহীদ ভাইরা জীবন দিল, এত রক্ত দিল, যে আহত যোদ্ধারা, তাদের জন্য যে আমাদের কিছু করতে হবে, এই করার যে প্রসেসটি, এই দিকে আপনার চোখ যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনসমক্ষে ভারত নিয়ে মন্তব্য করার সময় সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। মাহফুজ আলমের ওই পোস্টটি পরে মুছে ফেলা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছে ভারতের একটি আদালত। শুক্রবার কলকাতার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত তাদের জামিন মঞ্জুর করে। জামিন পাওয়া অন্যরা হলেন স্বপন কুমার মিস্ত্রি ও উত্তম কুমার মিস্ত্রি। তাদের প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন দেওয়া হয়। একই সঙ্গে রাজ্য ত্যাগে নিষেধাজ্ঞা এবং মামলা চলাকালীন আদালতে হাজিরা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে। এর আগে 27 নভেম্বর জামিন পেয়েছিলেন পিকে হালদারের ভাই প্রাণেশ হালদার, আমিনা সুলতান ওরফে শর্মী হালদার ও ইমন হোসেন। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে পিকে হালদার ও তার সহযোগীদের গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। দ্রব্যমূল্য নিয়ে সরকারের উপদেষ্টাদের মন্তব্য বাজার কারসাজিকারীদের উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। রাজধানীর ঝিগাতলায় সকালে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সময় কৃষিবিদদের উদ্যোগে কৃষক থেকে সরাসরি ভোক্তা পর্যায়ে পণ্য বিক্রির জন্য দোকান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই সব ধরনের ব্যবসায় কারসাজি করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। তাই ক্ষমতা ছেড়ে পালালেও তাদের দোসররা এখন বাজার কারসাজির মাধ্যমে অস্থিরতা তৈরি করছে। দুর্নীতিবাদ ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে একবারে ধরা যাবে না, তাহলে ব্যবসাটা কি নষ্ট হয়ে যাবে? কি একটা বেকুব কন, একটা মাথা না থাকলে চালাবে কেমনে? বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। শতরঞ্জি দেশের রংপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী কারুপণ্য। মোগল সম্রাট আকবরের দরবারে জমিদারদের ভোজনের আসনে থাকত শতরঞ্জির ব্যবহার। সেই থেকে যুগের পর যুগ ধরে বেড়েই চলছে এর জনপ্রিয়তা। বর্তমানে রংপুরের শতরঞ্জি রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে।
পরিপূর্ণ কোনো ঘরকে আরো বর্ণিল করে দেয় একটি শতরঞ্জি, আর যদি হয় তা রংপুরের ঐতিহ্যবাহী, তাহলে তো কোনো কথাই নেই। বর্তমান বিশ্বে হস্তশিল্পের মধ্যে শতরঞ্জি বুনন সবচেয়ে প্রাচীনতম। এটি তৈরির প্রধান উপকরণ সুতলি। এ পণ্য উৎপাদনে কোনো প্রকার যান্ত্রিক ব্যবহার নেই। যুগের পর যুগ ধরে রংপুর জেলার শতরঞ্জির জাদু সবার মনে বিশেষ স্থান করে আছে। বসার ঘরের মেঝেতে, বিছানায় অথবা দেয়ালে সাজিয়ে রাখতেও শতরঞ্জি ব্যবহৃত হয়। এটা যেমন ওয়াশেবল, এটা হচ্ছে যে কখনো কিন্তু আপনার কালার উঠবে না। খরচের দিক দিয়ে আর কি খুবই কম। অ্যাভেলেবল বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় তার থেকে এর কোয়ালিটিটা একটু ডিফারেন্ট। বাঁশ এবং রশি দিয়ে মাটির উপর সুতোর টানা প্রস্তুত করতে হয়। এরপর নকশা ধরে বুনন করা হয় সুতা। কোনো জোড়া ছাড়াই যে কোনো মাপের শতরঞ্জি তৈরি করা যায়। তুলা, সিল্ক বা উলের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয় নানা রঙের শতরঞ্জি। এর নকশা ও ডিজাইনে ফুটে ওঠে দেশের সংস্কৃতির প্রতিফলন। আকার ও ডিজাইন ভেদে এক একটি শতরঞ্জি তৈরি করতে সময় লাগে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত। পুরো কাজটি সম্পন্ন হয় অসাধারণ দক্ষতা ও পরম যত্নে। মখমল সুতা এবং কটন সুতা আমাদের সেমিকন্ডাক্টর এইগুলো দিয়ে ব্যবহার করলে এবং পাপোশ দিয়ে তৈরি করি, তাহলে এইগুলো আমাদের লাস্টিং আর কি দেবে বহুদিন। আমি 3 বছর থেকে কাজ করতেছি। এখানে ফিট হিসাবে 13 টাকা করে 14 টাকা করে দিতে হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি এই পণ্য শতভাগ পরিবেশ বান্ধব। শতরঞ্জি শুধু একটি পণ্য নয়, এটি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও কদর বাড়ছে শতরঞ্জির। দীপ্ত, বার্তাকক্ষ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 6টি ক্যাটাগরিতে 7 জনকে দেওয়া হলো আইসিটি পুরস্কার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এবার সেরা ডিজিটাল কমার্স হয়েছে SSL ওয়ারলেস। স্টার্টআপ হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছে শিখো ও ইনস্টাশিওর লিমিটেড। আইসিটি সলিউশন প্রোভাইডার হিসেবে পুরস্কার পেয়েছে দ্য কাউ কোম্পানি ও লজিক সফটওয়্যার লিমিটেড। সেরা আইসিটি নারী উদ্যোক্তা হয়েছেন শেয়ার ট্রিপের সিইও সাদিয়া হক। আইসিটি ব্যবসায়ী হিসেবে পুরস্কার পেয়েছেন শপ আপের সিইও আফিফ জামান। পুরস্কার বিতরণের আগে আইসিটি খাতের উন্নয়ন এবং এই খাতের সম্ভাবনার দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। আন্তর্জাতিক প্রসঙ্গ। নাইজেরিয়ায় খ্রিস্টানদের বড়দিন সামনে রেখে আয়োজিত এক মেলায় পদদলিত হয়ে 35 শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় মেলায় নগদ অর্থ ও খাবারের প্রতিশ্রুতি দিয়েছিল আয়োজকরা। এতে অনেক মানুষ সেখানে জড়ো হয়। স্থানীয়দের মতে মেলায় 5000-এর বেশি শিশু জড়ো হয়েছিল। অনুষ্ঠানের মূল আয়োজক সহ 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজা ও পশ্চিম তীর এবং লেবানন ও সিরিয়ার পর এবার ইয়েমেনে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছে বলে ইয়েমেনের সংবাদ মাধ্যম জানিয়েছে। জবাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরের দিকে ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এর মধ্যে রাজধানী সানা, বন্দর ও জ্বালানি অবকাঠামো রয়েছে। হুথিদের মুখপাত্র দাবি করেছেন তেল আবিবের কাছে জাফা এলাকায় 2টি স্পর্শকাতর সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। টুর্নামেন্টের সুপার 4-এ নেপালকে 9 উইকেটে হারিয়েছে তারা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 11 ওভারে। তাতে 8 উইকেটে 54 রান সংগ্রহ করে নেপাল নারী দল। জয় পেতে বেগ পেতে হয়নি বাংলাদেশের কন্যাদের। ধীরস্থিরভাবে খেলে 7 বল বাকি থাকতে জয় তুলে নেয় সুমাইয়া আক্তারের দল। আগামী রোববার টুর্নামেন্টের ফাইনালে ভারত নারী দলের মুখোমুখি হবে বাংলার মেয়েরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ আর নেই। জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির প্রস্তুতি নেওয়া হয় 1 মাস আগে, বলছে পুলিশ।
হবিগঞ্জে গণ আন্দোলনে নিহতদের পরিবারে এখনও শোকের মাতম, আছে আর্থিক টানাপোড়েন। এই ছিল এখনকার মতো। এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।